বাংলাদেশ মানেই ল্যান্ড অফ অপরচুনিটি। আসলেও কি তাই? সবাই যখন টাকা বিদেশে পাঠানোর পথ খোঁজে, তিনি তখন বিদেশি বিনিয়োগ টেনে আনেন নিজ দেশে। তরুণ প্রজন্মের হাত ধরেই এদেশে সম্ভব এক বিশাল শিল্প বিপ্লব। আজ আমাদের পর্বের গেস্ট ফয়সাল আহমেদ চৌধুরী, চেয়ারম্যান বারাকা গ্রুপ। Let's talk about vision, research and leadership. পৃথিবীর ফিউচারই হচ্ছে রিনিউয়েবল এনার্জি, যেটা হচ্ছে সৌর বিদ্যুৎ। জাপান, চায়না এরা অনেক আগে থেকেই কাজ করছে। বাংলাদেশ হচ্ছে ল্যান্ড অফ অপরচুনিটি। আগে আমরা বিদেশ থেকে ইঞ্জিনিয়ার মেনটেন্যান্স করতে হতো, এখন আমাদের ইঞ্জিনিয়াররা নিজেরাই বড় বড় মেনটেন্যান্স করে। আগে আমরা জানতাম যে কাস্টমার ফার্স্ট, এখন মনে করি আমি এমপ্লয়ি ফার্স্ট। ইফ ইউ লুক আফটার ইউর এমপ্লয়ি উইল লুক আফটার ইউর বিজনেস। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জি টিভির নিয়মিত আয়োজন যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি প্রেজেন্টস কর্পোরেট ওয়ার্ল্ডে। বরাবরের মতোই আমাদের সাথে প্রত্যেক এপিসোডে একজন করে কোম্পানির উদ্যোক্তারা থাকেন, একজন চেয়ারম্যান থাকেন। তার এই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে আছেন বারাকা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী। কেমন আছেন? আমি ভালো আছি, ধন্যবাদ। আপনি আমাকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, আর আপনার মাধ্যমে দর্শক মণ্ডলীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ভাই, প্রথমেই জানতে চাই যে উদ্যোক্তা হওয়ার কথা তো শুনবই, আপনার শৈশব, বেড়ে ওঠা, আপনার বড় হওয়া, পড়াশোনা, কোথা থেকে আপনি আসলে জার্নিটা স্টার্ট করলেন? আমি সিলেট শহরের সুবিদ বাজারের লাভলি রোড নামক এলাকায় আমার জন্ম হয়। তো ওইখানে প্রাইমারি স্কুল ছিল, সিলেট পিটিআই স্কুলে আমি প্রাথমিক শিক্ষা নেই। তারপরে আমার SGI শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল থেকে আমি SSC পাশ করি। পরে আমি MC কলেজ থেকে আমার ইন্টারমিডিয়েট পাশ করি এবং সিলেট সরকারি কলেজ থেকে আমার গ্র্যাজুয়েশন করি আর কি। তখন MC কলেজের আন্ডারে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিল সিলেট MC কলেজ। MC কলেজ তো আসলে অনেক নাম করা সিলেটের এতে। জি, তো সেখান থেকে তারপরে আমি LLB ফার্স্ট পার্ট কমপ্লিট করি। পরে একটা আমার আসলে ফ্যামিলিতে একটা দুর্ঘটনা ঘটে, আমার মা মারা যান 1996-এর 3 জানুয়ারি। যাওয়ার পরে আমি আসলে ওনাকে নিয়ে দেশের বাইরে চিকিৎসায় যাওয়ার কথা ছিল, ইংল্যান্ডে। তো সেই হিসাবে আমি ওই আমার ভিসা ছিল ইংল্যান্ডের। তখন আমি আমার আঙ্কেল ছিলেন, তখন উনি বললেন যে দেশের বাইরে একটু দেখে ঘুরে যাওয়ার জন্য। তো আমি ইংল্যান্ডে যাই 96-এ। তো যাওয়ার পরে আমি আসলে রাজনীতিতে ইনভলভ ছিলাম। আমি এক সময় সিলেট জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম। ওই হিসাবে আমার ফ্যামিলি মনে করলো যে না, এখানে অনেক তো মামলা টামলা আছে, অনেক কিছু। তখন তো স্বৈরাচার বিরোধী আন্দোলন ছিল তখন ওই সময়ে। তো পরে আমি এখানেই সেটেল করি আর কি, ইংল্যান্ডে। বিশেষ করে আমার দেশে আসা সবসময়, আমি যেহেতু দেশে আমার সব কিছু বর্ন অ্যান্ড বটম এবং এখানের পরিবেশে আমি বড়, তো সবসময় আমার ছিল আমি দেশে ফিরে আসবো। এবং সেই ফিরে আসার কারণেই আমি কিছু প্রবাসী উদ্যোক্তাদের নিয়ে দেশে প্রথম আমার ভগ্নিপতি, উনি ছিলেন দেশের ব্যবসায়ী, ওনার সাথে মিলে আমরা সিলেটে একটা রিয়েল এস্টেট কোম্পানি খুলি আর কি। তো ওইখানে প্রবাসী বিনিয়োগ ছিল প্রায় 70 থেকে 80% প্রবাসী বিনিয়োগ। সেই বিনিয়োগকারীরা যেহেতু আমি ওইখানে ব্যবসায়ী ছিলাম, আমি রাজনীতিতেও ছিলাম, তো মানুষের আস্থা ছিল আমার উপর এবং তারা সবাই এখানে বিনিয়োগ করে। এবং সিলেটের সবচেয়ে বড় রিয়েল এস্টেট রয়্যাল সিটি নাম দিয়ে আমার ব্যবসা শুরু করি। আসলে এটাই আমার শুরু দেশে ব্যবসার। এবং কিছুদিনের মধ্যে রয়্যাল সিটি সিলেটে এবং দেশে প্রবাসে বিভিন্ন জায়গায় আমাদের অনেক সুনাম অর্জন করি। এবং আমরা সেখানে একজন উদ্যোক্তা হিসাবে এবং একজন আমি মনে করি যে মানুষের আস্থা অর্জন করতে পারার কারণেই মানুষ সেখানে বিনিয়োগ করে, আমাদের প্লটে বিনিয়োগ করে, এবং তার কারণেই আমার যাত্রাটা শুরু হয় আর কি ওইখান থেকে। কিন্তু ভাই, আপনার কথা থেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার পেলাম। ধরেন, রয়্যাল সিটি করেছেন, রিয়েল এস্টেট বিজনেস করেছেন, ইউকেতে থাকা অবস্থায় আপনি প্রিন্টিংয়ের বিজনেস করেছেন। কিন্তু আমরা কিন্তু আসলে পুরো বিপরীত ইয়েতে আপনাকে চিনি, যে আপনি পাওয়ার প্ল্যান্টের বাংলাদেশের একজন খুব ভালো স্বনামধন্য ব্যবসায়ী, প্লাস আপনার গার্মেন্টস সেক্টরের বিজনেসের আছে। সো এই দুই ভেরিয়েশন থেকে টার্ন ওভার করে আবার পাওয়ার প্ল্যান্ট এবং গার্মেন্টসে কীভাবে আসলেন? তখন ছিল ইলেকট্রিসিটি অনেক ক্রাইসিস ছিল। তখন আমার ঠিক তৎকালীন বিএনপি গভর্নমেন্ট তখন 111 গভর্নমেন্ট আসছিল, জাস্ট 2007-এ। তো বিএনপি গভর্নমেন্টের শেষ পর্যায়ে তো 111 গভর্নমেন্ট আসার পরে আপনারা জানেন যে সেখানে এই
বাংলাদেশে তখন বিদ্যুতের খুবই ক্রাইসিস এবং তখন বিদ্যুতের খুবই সংকট ছিল, Huge load-shedding লোডশেডিং ছিল, ছিল। তখন সিলেটের ফেঞ্চুগঞ্জে একটা টেন্ডার আসে 50 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র। তো আমরা আসলে বিদ্যুতের তেমন ওইভাবে আইডিয়া ছিল না, কিন্তু আমাদের একজন পার্টনার উনি আমাদেরকে ইনভাইট করলেন যে আসেন আমরা বিদ্যুৎ সেক্টরে একটা অপরচুনিটি আসছে, আপনার যেহেতু সাকসেসফুল রিয়েল এস্টেট এবং সিলেটে সবাই খুবই মানে আপনাদেরকে জানে, তা আমরা যেহেতু ন্যাশনাল মানে একটা টেন্ডার আসছে, তা আপনি যেহেতু এই সেক্টরে অন্য সেক্টরে আছেন এখানে আসতে পারেন। তো আমার মনে করলাম যে আসলে আমি তখন মানে তখন বয়সও মানে খুব বেশি নাই, আমাদের রিস্ক নিতে কোনো সমস্যা নাই, আমাদের এনার্জি ছিল, আমাদের মানে ওই আশা ছিল যে আমরা নতুন কোনো কিছু করব। সেই হিসাবে টেন্ডারে বিট করি আমরা। তখন বাংলাদেশে খুব কম কোম্পানি বিট করেছিল, মাত্র 5টা কোম্পানি, 200-250 কোটি টাকার প্রজেক্ট ছিল। তো ওই সময় আমাদের সেই পরিমাণ এত বড় প্রজেক্টে যাওয়ার ক্যাপাসিটি ছিল না, কিন্তু আমরা সেই চ্যালেঞ্জ নেই এবং সেখানে যদি আমরা 30-70 ইকুইটি ধরি, 70%, 30% তো আমাকে জোগাড় করতেই হবে, নাহলে তো প্রজেক্ট সাকসেসফুল হবে না। আর তাছাড়া তখনকার সময়ে আমাদের যারা পিডিবির চেয়ারম্যান ছিলেন একজন মুক্তিযোদ্ধা খিজির খান, উনি খুবই সৎ লোক ছিলেন এবং তিনি আমাকে বললেন যে আমি সব ধরনের সহযোগিতা করব, আপনারা নতুন এন্টারপ্রেনার আসছেন, আপনাদেরকে যতটুকু সম্ভব সহযোগিতা করব। এবং সেই কারণেই আসলে প্রবাসী বিনিয়োগকারীরাও আমাদেরকে অনেক সাপোর্ট করে এবং দেশের যারা ইঞ্জিনিয়ার এবং টেকনিক্যাল পার্সন ছিলেন প্রতিটি জায়গা থেকে আমরা সাপোর্ট পাই এবং যার কারণে আমরা খুবই সাকসেসফুলি, যেখানে আমরা বাংলাদেশে তখন ছিল যে কোনো পাওয়ার প্ল্যান্ট করতে 250 কোটি, 50 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট করতে 250 কোটি টাকার নিচে এটা ইম্পসিবল ছিল। সেই জায়গায় আমরা প্রায় 200 কোটি টাকায় অনেক কম খরচে এবং মানে সেই পাওয়ার প্ল্যান্টটা আমরা সাকসেসফুলি ইনস্টল করতে পারি এবং তখন থেকে সেই পাওয়ার সেক্টরে আমাদের মানে অ্যাক্সেস হয়ে গেল, আমরা এক্সপেরিয়েন্স। এবং সেই ধারাবাহিকতায় একটা থেকে এরপরে আরো মনে হয় 3টা করা হয়েছে আপনাদের। হ্যাঁ, আরও আমরা তখন মানে পরবর্তীতে যেটা আরেকটা টেন্ডার আসলো, তখন আমরা সেই টেন্ডারে পার্টিসিপেট করি, পতেঙ্গাতে একটা 50 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র করি এবং তার পরবর্তীতে আমরা 2018 সালের দিকে আরও 2টা প্রজেক্ট, যেমন একটা 105 মেগাওয়াট এবং 110 মেগাওয়াট, ওইটা হলো এই আপনার পটিয়াতে শিকল বলে, এই পটিয়াতে আমরা তখন ওই 2টা প্রজেক্ট সাকসেসফুলি ইনস্টল করি আমরা। এবং ন্যাশনাল গ্রিডে আমরা মানে খুবই মানে এফিশিয়েন্টলি আমরা প্রত্যেকটা আমাদের প্রজেক্ট, যেহেতু আমরা প্রত্যেকটা প্রজেক্টে আমরা খুব ব্র্যান্ড নিউ ইকুইপমেন্ট ইউজ করি এবং খুব ব্র্যান্ডেড, যেহেতু এটা প্রবাসী বিনিয়োগকারী, আমরা প্রবাস থেকে বিনিয়োগ আনি, মানুষ তো দেশের টাকা বিদেশে নিয়ে যায়, আমরা বিদেশ থেকে উল্টা হচ্ছে, বিদেশ থেকে টাকা এনে এখানে আমরা বিনিয়োগ করি এবং ইনশাল্লাহ আমরা পাওয়ার সেক্টর সহ বাংলাদেশের যে কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরে বারাক্কা গ্রুপে একটা সুনাম আছে, আমরা ট্রান্সপারেন্ট, আমরা সততা নিষ্ঠা নিয়েই আমরা কাজ করি, আপনি যে কোনো মানে জানলেই জানতে পারবেন। তো আলহামদুলিল্লাহ আমরা ওইটা সাকসেসফুলি 3টা প্রজেক্ট সাকসেসফুলি এখন অপারেশনে আছে এবং তাছাড়া আমরা রিসেন্টলি সোলার পাওয়ারে আমরা একটা 45 মেগাওয়াট টেন্ডারে অলরেডি গভর্নমেন্টের সাথে আমরা পিপিএ সাইন করেছি। আমরা আশা করি রিনিউয়েবল এনার্জিতেও আমরা বারাক্কা গ্রুপ মানে এন্ট্রি নিচ্ছে। সোলার পাওয়ারটা আসলে আমাদের গভর্নমেন্ট থেকে যেভাবে ইন্সপায়ার করা হচ্ছে, সো সেই ক্ষেত্রে কি সোলার পাওয়ারের প্ল্যানটাকে আমাদের দেশে আরও বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করেন না আপনি? হ্যাঁ, যেহেতু দেখেন আমাদের এই যে ইরান ইউএসএ যুদ্ধ হচ্ছে, অয়েল প্রাইসগুলো, আমাদের তো ফার্নিশ অয়েল বেসড যে প্রজেক্টগুলো আছে, পাশাপাশি গ্যাস এলএনজি ইম্পোর্ট করা যাচ্ছে না। তবে আমাদেরকে পৃথিবীর ফিউচারই হচ্ছে রিনিউয়েবল এনার্জি, যেটা হচ্ছে সৌর বিদ্যুৎ বা সূর্য থেকে আসতে হবে। কিন্তু আমাদের দেশে ল্যান্ডের একটা মানে স্বল্পতা আছে, যেহেতু ছোট দেশ, আমাদের ভেরি ডেন্স পপুলেটেড কান্ট্রি, তো সেই হিসাবে তারপরেও আমাদের অনেকগুলো আমি মনে করি যে এখন নেক্সট যে আমাদের গভর্নমেন্টও প্ল্যানিং করতেছে যে প্রায় 10,000 মেগাওয়াটের প্ল্যানিং করতেছে, যেটা সোলারে যাওয়ার জন্য। যেমন আমাদের অনেক ল্যান্ডগুলো আছে, যেমন মনে করেন আমাদের রেলের পাশে যে জায়গাগুলো খালি আছে সেগুলোতে সোলার করা যায়, বাংলাদেশে রুফটপ সোলার করা যায়। এবং আমাদের যেগুলো আমরা যেগুলো করতেছি সেগুলো হলো অনাবাদি জমির মধ্যে, কোনো আবাদি জমি নষ্ট করা যাবে না, যেহেতু আমাদের ফসল দরকার। আমাদের ফটিকছড়িতে যেটা হচ্ছে আমাদের 45 মেগাওয়াট, সে অনাবাদি জমি, সেখানে মনে করেন 45 মেগাওয়াটের জন্য প্রায় 170 একর ল্যান্ড লাগবে আমার। তো সেই জায়গায় গিয়ে আমাদের একটু চ্যালেঞ্জ আছে
যে ল্যান্ড জোগাড় করা। তো গভর্নমেন্ট প্ল্যানিং করতেছে যে গভর্নমেন্ট ল্যান্ড প্রোভাইড করবে, আর ল্যান্ড অ্যাকুইজিশনটাও আমাদের বিগ চ্যালেঞ্জ। কারণ আপনারা জানেন যে আমাদের দেশে একটা জায়গায় অনেক মানে মানে অংশীদার বৃন্দ থাকেন, জেনারেশন টু জেনারেশন অনেককে এইগুলা প্রকিউরমেন্ট করতে গিয়ে আমাদের অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়। সেই চ্যালেঞ্জ ছাড়া আর তো আমি মনে করি যে গভর্নমেন্ট যদি ল্যান্ড প্রোভাইড করে এবং পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বেস আমরা যদি প্রজেক্টগুলো করতে পারি, তাহলে সোলার এবং আমি মনে করি উইন্ডমিল এবং আরেকটা জিনিস হলো ওয়েস্ট টু এনার্জি। যেমন আমাদের দেশে দেখেন এখন আমাদের বর্জ্য কালেকশন থেকে নিয়ে আমাদের যেটা একটা বিগ চ্যালেঞ্জ কিন্তু আমাদের সিটি কর্পোরেশনগুলোতে, যেমন ঢাকাতে দেখবেন যে এইগুলা কিন্তু মানে প্রপারলি সেগ্রেট করে হচ্ছে না, এবং এইটা থেকে যদি বিদ্যুৎ উৎপাদন করা যায় তাইলে একদিক দিয়ে শহর ক্লিন থাকবে, পাশাপাশি এটা থেকে আবার বিদ্যুৎ উৎপাদন করা যাবে। তো রিনিউয়েবল এনার্জি বা এগুলো হচ্ছে আমাদের নেক্সট ফিউচার, এটা করতেই হবে। রিনিউয়েবল এনার্জি নিয়ে তো ধরেন জাপান, চায়না এরা অনেক আগে থেকেই কাজ করছে, এবং সেটাতে কিন্তু তাদের দেশের ইউটিলাইজেশনের একটা বিশাল পার্সেন্টেজ তারা করছে। সো আমার মনে হয় আপনারা যারা এই ধরনের এন্টারপ্রেনার আছেন তারা যদি গভর্নমেন্টের সাথে মিলে এটা নিয়ে কাজ করেন, এটা মনে একটা দারুণ সম্ভাবনা আছে। হ্যাঁ, আমরা এটা নিয়ে কাজ করতেছি ইতিমধ্যে, যেহেতু সবগুলা টেন্ডারই রিসেন্টলি হচ্ছে সোলার পাওয়ারের, সৌর বিদ্যুতের, আরও 10টা টেন্ডার আগামীতে আসতেছে। তো এইখানে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। যেমন আপনি যদি বিদেশি বিনিয়োগকারী বা দেশের বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে চান, তাহলে সরকার আসলে এই বিষয়গুলোকে প্রায়োরিটি দিয়ে মানে আমি বলি প্রাইভেট সেক্টরকে এনকারেজ করতে হবে। কারণ আপনি জানেন যে গভর্নমেন্ট সেক্টরে নানা ধরনের লুপ হোল থাকে, যে দীর্ঘসূত্রিতা থাকে, আমলাতান্ত্রিক জটিলতা থাকে। সেই জায়গায় আমরা মনে করেন আমরা যে যদি প্রাইভেট সেক্টরকে দেওয়া হয়েছিল, আমাদের একটা প্ল্যান্টে দেওয়া হয়েছিল মাত্র 9 মাস টাইম। 9 মাসের ভিতরে এটা করতে হবে, কিন্তু আমরা 9 মাসের ভিতরে আমরা করে ফেলেছি, যেটা অসম্ভব। একটা 110 মেগাওয়াটের প্ল্যান্ট 9 মাসের মধ্যে করা, এটা যোগ না। কিন্তু আমি তখন দেখেছি যে আমি করতেই হবে আমাকে, যেটা চ্যালেঞ্জ। তখন যখন যায় প্রাইভেট সেক্টরে যে গেলে এটা দ্রুততম সময়ের মধ্যে হয়, কস্ট এফেক্টিভ হয়, এবং আমি আমার প্ল্যান্টকে কস্ট এফেক্টিভ করার জন্য রীতিমতো ওভারঅল মেনটেন্যান্স করতে হবে। যেমন আমার ফেঞ্চগঞ্জের প্ল্যান্টের 15 ইয়ার্স এক্সপায়ার করছে এখন, কিন্তু এখনও সেই প্ল্যান্ট এখনও যদি আবার সিওডি বলি আমরা, কমার্শিয়াল অপারেশন, যেটা হচ্ছে মানে টেস্টিং করা হয় আর কি। তো এই জায়গায় এখনও যদি আপনারা ওইটাকে টেস্ট করেন, যে 51 মেগাওয়াট 15 বছর আগে যেভাবে সেম 51 মেগাওয়াট এখন আমি মানে ওই সাপ্লাই করতে পারি, কারণ আমার ওয়েল মেনটেইনড। এবং আমাদের ইঞ্জিনিয়াররাও এখন খুব দক্ষতা অর্জন করে। আগে আমরা বিদেশ থেকে ইঞ্জিনিয়ার এনে মেনটেন্যান্স করতে হতো, এখন আমাদের ইঞ্জিনিয়াররা নিজেরাই বড় বড় মেনটেন্যান্স করে ফেলে। তো একদিক দিয়ে জব অপরচুনিটি হচ্ছে, স্কিল ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে, দেশের বিদ্যুতের মানে যে প্রাইভেট সেক্টরে যাওয়ার কারণেই দেশের বিদ্যুতের অনেক মানে সংকটের সমাধান হয়েছে আর কি। গার্মেন্টস সেক্টরে কিভাবে আসা, মানে আপনার তো প্রত্যেকটাই ভেরিয়েন্ট টাইপ এক একটা থেকে আলাদা। গ্রোথের যেহেতু গার্মেন্টস বাংলাদেশের, আমি বলবো যে এটা মানে একটা সবচাইতে রেভলিউশন। গার্মেন্টসে আমরা ইচ্ছা ছিল যে গার্মেন্টসে যাব, গিয়ে আমাদের দেশে এক্সপোর্ট যেহেতু হচ্ছে, হ্যাঁ আমরা সেই যে এক্সপোর্ট ওরিয়েন্টেড ব্যবসায় যাব, তখন আমরা একটা গার্মেন্টসকে আমরা কিনে নেই, কিনে ওইখানে আমরা এটাকে এক্সপানশন করি, এবং এটা এখন মোটামুটি চলতেছে আলহামদুলিল্লাহ। আপনারা তো একসময় নিউ এন্টারপ্রেনার ছিলেন, এখন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছেন। তো নিউ এন্টারপ্রেনার তৈরির ক্ষেত্রে আপনারা কি কোনো উদ্যোগ নেন কিনা? আমি মনে করবো বাংলাদেশ সবচাইতে একটা ভালো সময় এখন, যেহেতু আমাদের ইয়াং জেনারেশন এখন 30-40% টোটাল পপুলেশনের, যেটা একটা আমাদের জন্য পাওয়ার, বিশাল পাওয়ার। এই শক্তিটাই যে এরা কিন্তু জেনজি যারা আছে, এরা কিন্তু কোনো বাধা মানে না, এবং এদেরকে যদি ঠিকভাবে মানে এনকারেজ করা যায়, তো বাংলাদেশ হচ্ছে ল্যান্ড অফ অপরচুনিটি। এখন এমার্জিং ইকোনমি নিয়ে আমরা বাংলাদেশ এখন ট্রিলিয়ন ইকোনমিতে যাচ্ছে, যেটা আপনি জানেন যে গ্র্যাজুয়েশন, যদিও এটা এখন আমাদেরকে বর্তমানে আমাদের জন্য ঠিক না, যেহেতু এর জন্য গভর্নমেন্ট মানে এইটাকে ডিলে করতেছে চাচ্ছে। এটা খুবই ভালো উদ্যোগ, কারণ আমাদের যদি এসডিজি যেটা গ্র্যাজুয়েশন হয়ে গেলে আমরা অনেক অপরচুনিটি হারাবো, যেমন গার্মেন্টসের জিএসপি টিএসপি এগুলো হারাবো। তো এটাকে ডিলে করে নিয়ে যখন একটা ক্রাইসিস মোমেন্ট পার হওয়ার পরে আমাদের এই ইয়াং জেনারেশন দিয়েই আমরা বাংলাদেশে নতুন যেমন আমার ধরেন গার্মেন্টস আছে, গার্মেন্টসের কিন্তু যে লিঙ্কেজ যেটা আপনার যে গার্মেন্টসের মনে করেন টেক্সটাইল, সুতা, তারপরে আপনার যে ফেব্রিক, তারপরে অ্যাক্সেসরিজ, এগুলো কিন্তু এখন আমরা চায়না থেকে ম্যাক্সিমাম ইম্পোর্ট করতে হয়। এখানে হিউজ অপরচুনিটি আছে যে টেক্সটাইল যদি ইন্ডাস্ট্রি ডেভেলপ করে
আমাদের ফেব্রিকের কোয়ালিটি যদি ভালো করা যায়, তাহলে আমরা চায়নাতে যেতে হবে না, বাংলাদেশে এটা হবে। এবং বাংলাদেশে এখন প্রায় $40 বিলিয়ন এক্সপোর্ট করি আমরা। আমাদের টার্গেট আছে 2030-র ভিতরে আমরা 100 বিলিয়ন মানে ক্রস করব। তো সেখানে এই গার্মেন্টসের তো অপরচুনিটি আছেই আছে, পাশাপাশি যে গার্মেন্টসের লিঙ্কেজ যেগুলো আছে, যে ইন্ডাস্ট্রিগুলো মানে এখনও অপরচুনিটি আমাদের কাছে, আমাদের ইয়াং জেনারেশন করতে পারে সেখানে। আর এছাড়াও আমরা যে আপনার জানেন যে এই টেলিকমিউনিকেশন, তারপরে কম্পিউটার, তারপরে আপনার এই যে এই সোর্সিং যেটা আপনার আমাদের আছে, তারপরে আপনার ট্যানারি, চামড়া শিল্প হতে পারে, অনেকগুলো অপরচুনিটি এখন বাংলাদেশ ইজ গ্রোয়িং কান্ট্রি, এবং যাদের ডেভেলপ কান্ট্রি আছে তাদের সেখানে অপরচুনিটি লিমিটেড। তো আমি মনে করি যে প্রবাসী বাংলাদেশি এবং পাশাপাশি আমাদের ছেলেরা কিন্তু এখন ভালো এডুকেটেড হয়ে বাইরে সেটেল করে ফেলতেছে, তাদেরকে নিয়ে আসতে হবে আমাদের দেশে, যেখানে ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে, সেই ব্রেনগুলোকে নিয়ে এসে বাংলাদেশে যদি আমরা সেই অপরচুনিটি খাতগুলোকে চিহ্নিত করতে পারি, এবং গভর্নমেন্ট যদি ইয়ং এন্টারপ্রেনারদেরকে সেইভাবে তৈরি করে ট্রেনিং দেয়, হ্যাঁ, এবং কী বিজনেসে কী রিস্ক থাকে, কীভাবে বিজনেস সাকসেসফুল হতে হয়, কীভাবে বিজনেসে চ্যালেঞ্জ নিতে হয়, কীভাবে বিজনেসকে আরও মানে সাকসেসফুল হওয়া যায়, এগুলো কিন্তু বাইরে কিন্তু আমি দেখেছি যে আমি অনেক দিন দেশের বাইরে যখন ছিলাম, তখন ইয়ুথ এন্টারপ্রেনারদেরকে স্মল এবং মিডিয়াম যারা বিজনেস করতে চায় তাদেরকে ট্রেনিং করা হয়, তাদেরকে বলা হয় যে তুমি যদি এই বিজনেস করো, এই বিজনেসে কী কী রিস্ক থাকবে, সেখানে রিস্ক অ্যানালাইসিসটা করা যায়। যেমন আমরা এখন দেখি যে আমার টাকা থাকলে যে কোনো জায়গায় একটা দোকান ওপেন করে দিলাম, তো দোকান ওপেন করলে আগে মার্কেট রিসার্চ করতে হবে, লোকেশন দেখতে হবে। তারা বাইরে বলে লোকেশন 3বার লোকেশন, তুমি লোকেশন দেখো, এই লোকেশনে তোমার বিজনেস চলবে কিনা, মার্কেট সাইজ। এখানে মনে করলাম আমি একটা প্রোডাক্ট বাইর করলাম, সেখানে দেখা গেল এটার ক্রেতা খুব কম, আবার আমার মানে এগুলো অনেকগুলো চ্যালেঞ্জ, অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে, যেগুলো আমাদেরকে ইয়ুথ জেনারেশনকে সেই ট্রেনিংটা দিতে হবে। কিন্তু শিল্প বিপ্লব তো ধরেন আমাদের এখন যে বৈশ্বিক অবস্থা, মানে বিজনেসের যেই তালমাতাল অবস্থা যাচ্ছে, মাঝখানে যুদ্ধ আছে, ওয়েল ক্রাইসিস আছে, সেই সব অপরচুনিটির তো আসলে অনেক হিসেবে হারিয়ে যাচ্ছে। তো সেই ক্রাইসিস মোমেন্টটা আপনারা কিভাবে আসলে মোকাবেলা করেন? আসলে আমরা ব্যবসায়ীরা মনে করি ক্রাইসিস ক্রিয়েটস অপরচুনিটি। যে কোনো ক্রাইসিস থেকেই আপনি দেখবেন ওখান থেকে অপরচুনিটি ক্রিয়েট হবে। হ্যাঁ, তখন থেকেই আমরা শুরু করি। আমরা জানি আমার যেমন এখন পাওয়ার সেক্টরে আমার যেটা ওয়েলের যেটা ব্যারেল ছিল $400, সেটা $800 হয়ে গিয়েছে। তো এই অবস্থায় আমাদের তো, এবং গভর্নমেন্ট আমাদেরকে বিলও দিতে পারতেছেন। আপনি দেখেছেন আমি বিপার বোর্ড অফ ডাইরেক্টরে আছি, তো বিপা আমরা অনেকগুলা বাংলাদেশের পাওয়ার ওনার্স অ্যাসোসিয়েশন, সেখানে আমরা অনেকগুলো প্রেস কনফারেন্স করেছি, নিশ্চয়ই আপনারা দেখেছেন, যে আমাদের 14,000 কোটি টাকা গভর্নমেন্টের কাছে বকেয়া। তো নিউ গভর্নমেন্ট, নতুন সরকার এসেছে, তাদের কাছে এটা ঋণের বোঝাটা মানে ইনহেরিট হয়েছে আগের গভর্নমেন্ট থেকে, এটা মানে চলে আসছে। তো ওনাদের জন্য চ্যালেঞ্জ, আমাদের জন্য চ্যালেঞ্জ। আমরা যদি বিদ্যুৎ বিল না পাই, এখন আমরা গভর্নমেন্ট বিল দিতে পারতেছি না, যার কারণে আমরা এলসি খুলতে পারতেছি না। এলসি খুলতে না পারা কারণে কিন্তু আমরা অয়েল ইম্পোর্ট করতে পারতেছি না, যার কারণে এই লোডশেডিং আপনারা এখন দেখতেছেন। যেমন অনেকদিন এক্সপিরিয়েন্স করেন এই লোডশেডিং, কিন্তু এটা আসলে আনফর্চুনেটলি চলে আসছে, এবং এই নতুন গভর্নমেন্ট, এবং আমরা আশা করি এটা খুব দীর্ঘদিন চলবে না। কিন্তু যদি গভর্নমেন্ট গভর্নমেন্টকে বেসরকারি খাতকে অ্যাড্রেস করতে হবে। বেসরকারি খাতকে নেগলেক্ট করলে এখানে গভর্নমেন্ট অনেক চ্যালেঞ্জের মুখে পড়বে, কারণ এই বেসরকারি উদ্যোক্তারাই দেশকে কন্ট্রিবিউট করে। হ্যাঁ, আছে খারাপ লোক আছে যারা অনেক সময় লুটপাট, সেগুলো চিহ্নিত করতে পারে গভর্নমেন্ট, কারা মানে জেনুইন ব্যবসায়ী এবং কারা ব্যাংক লুটের। তো এদেরকে আইডেন্টিফাই করে তারা হয়তো জেনুইন ব্যবসার দ্বার যদি বন্ধ করে দেয়, তাইলে দেশের জন্য এটা ভেরি আনফর্চুনেট হবে। কিন্তু আপনি এতগুলো বিজনেস একসাথে মেনটেন করে পলিটিক্যাল আবার টাইম ম্যানেজ করা, এইটা কিভাবে আসলে করছেন? আসলে আমি খুব প্ল্যান লাইফ মেনটেন করি, এবং আমি আমার দুই ধরনের মানে, আর যদিও আমি এটা সবসময় এটা সেট আপ থাকতে হবে, আপনার কর্পোরেট সেট আপ, এবং আমার পার্টনারও আছে, ওনারাও টাইম দেন, ওনারাও আমাকে সাপোর্ট করে। আমার বিজনেসটা অনেকটা ফ্যামিলি, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, এবং আমাদের বিশাল একটা গ্রুপও আছে, এবং সবাই সাপোর্ট করি আমরা যে কোনো সময়ে একজন আরেকজনকে কভার করি আমরা। আর প্লাস তাছাড়া আমার একটা কর্পোরেট টিম, ভেরি স্ট্রং টিম আছে, ডেডিকেটেড টিম আছে, এবং আমি সবসময় মনে করি যে বিজনেসে হচ্ছে, আগে আমরা জানতাম যে কাস্টমার ফার্স্ট, এখন মনে করি আমি এমপ্লয়ি ফার্স্ট। ইফ ইউ লুক আফটার ইউর এমপ্লয়ি,
এমপ্লয়ি লুক আফটার ইউর বিজনেস। সেই আমরা অবশ্যই লুক আফটার করি এবং আমরা প্রফিট শেয়ার করি আমাদের এমপ্লয়ীদের সাথে, এবং হুইচ ইজ আমরা বারাকার যে একটা সুনাম জানবেন যে বারাকা থেকে কোনো এমপ্লয়ি আজকে যদি আমার এখানে অফিসে যান, আজ থেকে 10-12 বছর আগে যে এমপ্লয়ি ছিল তারা এখনো আমাদের সাথে আছে, কারণ তারা ওন করে। এবং আমরাও সেভাবে আমরা অনেক সময় যেহেতু আমরা দেশের বাইরে ছিলাম, আমরা সেই কালচারটা আমাদের ডিফারেন্ট, আমরা বসি কালচার নয়। যেমন আমরা সবাইকে মনে করি যে আমরা ওই পার্ট অফ ফ্যামিলি, আমরা পার্ট অফ মানে টিম। আমি নিজে ওয়ার্কার মনে করি, আমি ওয়ার্কিং ফর দ্য কোম্পানি। তো সেই হিসাবে আমরা সবার সাথে সবাই ওন করে এবং সবাই বিজনেসকে যাতে গ্রো হয়, ওই গ্রো টুগেদার, আমরা সবাইকে নিয়েই গ্রো করি। সেক্ষেত্রে মানে ফ্যামিলির কোনো কমপ্লেন থাকে না? এত কিছুর ভিড়ে আসলে ফ্যামিলিকে টাইম দেওয়া, তাদের জন্য একটু টাইম স্পেন্ড করা তাদের সাথে, মানে এইটা ম্যানেজ করেন কিভাবে? এটা একটা ডিফিকাল্ট, এটা ফ্যামিলিতে আমার ওয়াইফ বিশেষ করে শি ইজ মানে অলওয়েজ মানে কোঅপারেটিভ, এবং তার সাপোর্ট অনেক সাপোর্ট ছিল বলেই আমি সাকসেসফুল হয়েছি। আসলে এত ব্যস্ততার মাঝেও আপনি জিটিভিকে সময় দিয়েছেন, এই কর্পোরেট ওয়ার্ল্ডে অনুষ্ঠানে এসেছেন। আমরা হয়তোবা ফিউচারে আপনার আরও অনেক কথা শুনবো, অনেক কথা আসলে শোনাই হয়নি ইনফ্যাক্ট সময়ের কারণে। সো আপনার যদি জিটিভির দর্শককে কিছু বলার থাকে। না, আমি বিশেষ করে ধন্যবাদ আপনাকে, আমাকে একটা অপরচুনিটি দিয়েছেন সবার সাথে কথা বলার। বিশেষ করে ইয়াং জেনারেশনকে বলবো যে মানে আপনারা সাহসী হন, উদ্যোক্তা হতে হলে সাহসী হতে হবে, রিস্ক নিতে হবে, এবং যে কোনো নতুন অপরচুনিটি এক্সপ্লোর করতে হবে। তো আমাদের দেশের যে ইয়াং জেনারেশন তারা অনেক সাহসী, তারা যুদ্ধ করতে জানে, তারা সেভাবে আমাদের দেশকে বিশ্বের দরবারে যেটা উন্নত যে একটা দেশ হিসেবে, উন্নত একটা জাতি হিসেবে আমরা যাতে মাথা তুলে দাঁড়াতে পারি, আমাদের ছেলেরা যেভাবে জীবন দিয়েছে গণতন্ত্রের জন্য সেভাবে দেশকে উন্নত করার জন্য, এবং সেই চ্যালেঞ্জ নেবে। এটাই আমি দর্শক মণ্ডলীর মাধ্যমে আমার ইয়াং জেনারেশনের কাছে এটাই আমার আহ্বান। সুপ্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কর্পোরেট ওয়ার্ল্ডের সাথেই থাকুন। ধন্যবাদ।